আরে বাবা, তুমি হঠাৎ এলে যে? তোমার শরীর এখন ভালো আছে? রাহিদা যে বলল তোমার জ্বর এসেছে। অতঃপর রাহিতার দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, জামাই আসবে তুই আমায় বলিসনি কেন? ছেলেটা আসছে আগে থেকে জানালিও না। মায়ের ধমকে এতক্ষণের বিরক্ত মুখ আরেকটু কুঁচকে যায় রাহিতার। মায়ের কাছে স্বপ্নিলের জন্য ধমক শুনতে হচ্ছে ওকে। সেভাবেই উত্তর দেয়, উনি যে আসবেন তা আমি নিজেও জানতাম না মা, তাই আমাকে কিছু বলো না। রাহিতার কথা শেষ না হতেই স্বপ্নিল শাশুড়ির উদ্দেশ্যে জবাব দেয়, এখন বেটার ফিল করছি মা। ভাবলাম বাসায় যেহেতু আছি অনেকদিন দেখা হয়নি আপনাদের সাথে, দেখা করে আসি। স্বপ্নিলের কথায় খুশিতে গদগদ হয়ে গেলেন রাহিতার মা। মেজামাই শখ করে দেখতে এসেছে শুনে তার মন জুড়িয়ে এলো। স্বপ্নিলকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যেতে যেতে বললেন, তুমি এসেছো বলে অনেক খুশি হয়েছে বাবা। আসলে আজ রিদিতাকে দেখতে ছেলেপক্ষ আসবে, তাই রাহিতাকে ডেকেছিলাম বাসায়। তোমাকেও আনতে বলেছিলাম, পরে শুনি তুমি নাকি অসুস্থ। রাহিতাও কাল পর্যন্ত আসতে চেয়েছিল না, পরে কি মনে করে যেন আজ সকালে চলে এলো। যাক, এখন তোমাদের দুজনকে পেয়ে আমরা খুব খুশি। ড্রয়িং রুমে সবাই বসে আছে, ওখানেই বসো। তোমার শ্বশুরও আছেন সেখানে। ড্রয়িং রুমে বসে সবার সাথে পরিচয় হয় স্বপ্নিলের। সবার সাথে কথাবার্তা বলার মাঝে ওর মাথায় সবটা ঢোকে। তার মা যে তাকে বোকা বানিয়ে এখানে পাঠিয়েছে রাহিতার বাড়ি ছাড়ার কথা বলে, সেটাও এখন বুঝে সে। আর এতক্ষণ কিসব পাগলামি করেছে রাহিতাকে হারানোর ভয় ওসব মনে করে নিজ মনেই বেশ কিছুক্ষণ হাসে স্বপ্নিল। অবশেষে সবকিছু জেনে শান্তিতে শ্বাস নিতে পারছে সে, যেন প্রাণ ফিরে পেয়েছে। সেভাবেই তাকায় অদূরে বসে থাকা রাহিতার দিকে। ছেলেপক্ষের সাথে কথাবার্তা শেষে ফাহিম ও হৃদিতার বিয়ের দিনক্ষণ ঠিক হয় এ মাসের শেষের দিকে। সবকিছু শেষে বিকেলের শেষ প্রান্তে চলে যায় পাত্রপক্ষ। ক্লান্ত রাহিতা সবার আড়ালে একা একা ছাদে চলে আসে। তবে বাকিদের চোখের আড়াল হলেও স্বপ্নিল ঠিকই খেয়াল করে একই সাথে ওর পিছে যেতে ধরে কিন্তু বাদশাদের শ্বশুর মশাই। জামাইকে এতদিন পর পেয়ে সৌজন্যতার খাতিরে এটা সেটা নানান কথা বললেন তার সাথে। ভদ্রতার খাতিরে স্বপ্নিলও উঠতে পারল না। শ্বশুরের সাথে আলাপ চলল কিছুক্ষণ। অতঃপর সবাই ক্লান্ত হয়ে রুমে চলে গেল রেস্ট নিতে। রাহিতার মা বড় জামাইয়ের জন্য নিজ হাতে রান্না করবেন বলে চললেন রসুই ঘরে। স্বপ্নিলকে যেতে বললেন রাহিতার রুমে। সবাই চলে যাওয়ায় সুযোগ বুঝে স্বপ্নিল উঠে গেল ছাদে। রাহিতার সাথে অনেক কিছুই সরাসরি কথা বলার দরকার তার আজকে। সন্ধ্যায় আকাশ গাঢ় লাল, সূর্যি মামাও অস্ত যেতে কোমর বেঁধে প্রস্তুত। ছাদের কোণ ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে রাহিতা। চুলগুলো এলোমেলো উঠছে, সেদিকে তার খেয়াল নেই। তার মনোযোগ ওই দূরের আকাশের নীড়ে ফেরা পাখিদের দিকে মত্ত। স্বপ্নিল যে কখন এসে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে তা টেরই পায়নি সে। আনমনে পাশ ফিরতেই ওর দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকা স্বপ্নিলের দিকে চোখ পড়ে তার। এ চোখের দৃষ্টি রাহিতার অচেনা নয়। যবে থেকে স্বপ্নিলের চোখ পড়তে শিখেছে সে, তবে থেকেই রাহিতা জানে এ মানুষটা আনমনেই তার মায়ায় বাধা পড়েছে। তার মতোই প্রেমের সাগরে পাড়ি জমিয়েছে। তবু কখনো মুখে না বলায় রাহিতার অভিমান হয়। মূলত সে অভিমানের রেশ ধরেই ওর আজ এ বাড়িতে চলে আসা। একটি নিঃশ্বাস ফেলে রাহিতা মনোযোগ দিয়ে তাকায় আবার স্বপ্নিলের পানে। ওর হলদেটে ফর্সা মুখে সূর্যের লালিমা এসে পুরুষালী সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এ মানুষটাকে বিগত কত বছর ধরেই তো চিনে রাহিতা, অথচ সত্যি বলতে সে কখনো ভাবেইনি এ মানুষটা একদিন ওর হবে। স্বপ্নিলকেও ভালোবেসেছিল। ভালোবাসা বুঝতে শুরু করার আগে থেকেই কিশোরী বয়সে মনে যখন প্রথম প্রণয় হওয়া লেগেছিল, ঠিক তখনই তার জীবনে আগমন ঘটে স্বপ্নিল নামক এই স্বপ্ন পুরুষের। সেদিনের কথা মনে হতেই শুষ্ক হাসির রেখা খেলে যায় রাহিতার ঠোঁটে। খানিক বাদে স্বপ্নিলের স্পর্শে ধ্যান ফিরে আসে ওর মুখে ছড়িয়ে ছিটিয়ে খেলতে থাকা অবাধ্য চুলগুলোকে আলতো হাতে ঠিক করে দিতে দিতে স্বপ্নিল প্রশ্ন করে, হাসছো কেন? রাহিতা থমকায়। কাল্পনিক জগৎ ছেড়ে বাস্তবে ফিরে আসে। এতক্ষণ আবেগঘন চোখে স্বপ্নিলকে দেখছিল ভেবে লাজুকতায় ছেয়ে যায় তন। সে তো অভিমান করেছে স্বপ্নিলের ওপর, তবে কেন নরম হচ্ছে না? ওর নরম হওয়া যাবে না। স্বপ্নিল মনের কথা প্রকাশ না করা পর্যন্ত অভিমানের আড়ালে নিজের প্রেমিকার সত্তাকে লুকিয়ে রাখতে হবে।
মনে মনে সিদ্ধান্ত নেয় রাহিতা। স্বপ্নিল পুনরায় বলে, এভাবে আমায় না বলে এলে কেন? আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম জানো তুমি? স্বপ্নিলের প্রশ্নে রাহিতা আর চোখে তাকায়। গলার স্বর যথেষ্ট রুক্ষ করে বলে, বলে এলেও বা কি হতো? আমার থাকা না থাকায় আপনার কি কোনো যায় আসে? স্বপ্নিল মুহূর্তে রুষ্ট হয়। অন্তত ওর কুঁচকে যাওয়া ভ্রুযুগল তো তাই বলছে। দাঁতে দাঁত চেপে বলে, যায় আসে, অনেক বেশি যায় আসে। কেন আসবে? আমি আপনার জীবন থেকে চলে গেলেও কিচ্ছু হবে না। আপনি আবার আমায় ভালোবাসেন নাকি? ঠাট্টার সুরে বলে রাহিতা। অতঃপর হাসে, যেন খুব বেশি মজার কোনো কৌতুক বলে ফেলেছে। ওর এমন আচরণে স্বপ্নিলের রাগ হয়। মুহূর্তেই কদম এগোয়। শরীর ছুঁয়ে হয় দুজনের। রাহিতা কিছু বুঝে ওঠার আগেই কোমর জড়িয়ে টেনে নেয় নিজের কাছে। বাহুবন্ধনে আবদ্ধ করতেই হাসি থেমে যায় ওর। দু চোখে ভর করে বিস্ময়। সে মায়াভরা চোখের দিকে তাকিয়ে মাথা নোয়ায় রাহিতার মুখের কাছে। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে আছড়ে পড়ে। অস্তমিত সূর্যের লালিমাকে সাক্ষী রেখে স্বপ্নের প্রেয়সীর চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে ভালোবাসার স্বীকৃতি দেয়। স্বাগতিক কণ্ঠে বলে, ভালোবাসি। যতটা তুমি জেনেছো তার চেয়েও বেশি, যতটা তুমি চেয়েছো তার চেয়েও অনেক বেশি। তুমি আমার আধা রাতের পূর্ণিমা রাহি। আমার জীবন থেকে হারিয়ে যেও না কখনো। আমি তোমায় হারাতে চাই না। একটু ভরসা করে মন বিনিময় করবে আমার সাথে? কথা দিচ্ছি খুব যত্নে আগলে রাখবো তোমার মনকে, নিজের বক্ষ পিঞ্জিরে। স্বপ্নিলের কথায় রাহিতা অবাক হয়। বেশ অনেকক্ষণ বিস্মিত নজরে চেয়ে রয়। কিছুক্ষণের মাঝে অনুভব করে নয়ন বেয়ে গড়িয়ে পড়া দুফুটো অশ্রুজল। কিন্তু সে কাঁদছে কেন? সে তো এ মুহূর্তেরই অপেক্ষায় ছিল এতগুলো দিন, বিগত কয় মাস। অথচ আজ প্রাপ্তির পর সুখগুলো দু চোখের অশ্রু হয়ে ঝরে পড়ছে কেন? রাহিতা ভেবে পায় না। এর মাঝে অনুভব করে স্বপ্নিলের অষ্টপুষ্ট নিজ দায়িত্বে শুষে নিয়েছে সে জল। আবেগে মত্ত রাহিতা মায়াভরা চোখে স্বপ্নিলের দিকে তাকাতেই দুই ভ্রু নাচিয়ে ঠাট্টার ছলে স্বপ্নিল বলে, কি হলো? তুমি কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। আমি তোমায় আবার ভালোবাসি নাকি? এবার স্বপ্নিলের কথায় রাহিতা হেসে ফেলে। মেয়েকে রাগ দেখিয়ে চিমটি কাটে পেটে। তৎক্ষণাৎ ওকে ছেড়ে দেয় স্বপ্নিল। রাহিতা ভ্রু কুঁচকে বলে, সবকিছুতে শুধু ফাজলামি, তাই না? আপনি আর ভালো হবেন না? স্বপ্নিল বুকে দু হাত গুজে দাঁড়ায়। রাহিতার পানে চেয়ে তাচ্ছিল্যের সুরে বলে, কি হবে ভালো হয়ে? তুমি কি আমায় ভালো থাকতে দাও কখনো? আসলে তোমাকে না এই কথাটা বলাই উচিত ছিল না আমার। স্বপ্নিলের কথায় রাহিতা প্রশ্নবোধক চাহনিতে তাকায়। সে কি বলছে বোঝার চেষ্টা করে জিজ্ঞেস করে, এভাবে বলছেন কেন? আমি কি করেছি? এবার যেন স্বপ্নিল সুযোগ পায় এতদিনের মনের মাঝে পুষে রাখা রাগ কমানোর। এতদিন মনের মাঝে চেপে রাখা ক্রোধ যেন হুট করেই জ্বলে ওঠে বুকে। দু চোখে আগুনের ফুলকি জ্বালিয়ে সে হঠাৎ দ্রুত পায়ে এগিয়ে আসে রাহিতার দিকে। এভাবে হুট করে স্বপ্নিল রেগে যাওয়ায় রাহিতা ভড়কায়। কিন্তু কিছু বলার আগেই স্বপ্নিল দুহাতে শক্ত করে চেপে ধরে ওর বাহু। তেজি কণ্ঠে বলে, কি করেছো বুঝোনি? নাকি এটাও আবার আমাকে বুঝিয়ে বলতে হবে? আপনি হঠাৎ এভাবে রেগে যাচ্ছেন কেন? এতক্ষণ তো ঠিকই ছিলেন। কি হয়েছে বলুন? আমি আসলেও বুঝতে পারছি না। চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে রাহিতা। ওর কথায় স্বপ্নিল ক্ষণিকের জন্য থামে। কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে ঠান্ডা গলায় বলে, বেশ, তবে বলছি শোনো রাহিতা, তুমি তো একটা ম্যাচিওর মেয়ে। নিশ্চয়ই তুমি এতটাও অবুঝ নও যে আমার মনে এখন তোমার জন্য কি অনুভূতি চলে সেটা তুমি এতদিনও বুঝতে পারোনি। আমি জানি ঠিকই বুঝেছো এবং হয়তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছো। তবে কেন তুমি আমার সাথে এরকম করো? এই যেমন ধরো যেদিন আমি বিদেশ চলে যাই, যাওয়ার আগে আমি তোমায় ইনডাইরেক্টলি বুঝিয়ে গেছি আমি তোমার জন্য কি ফিল করি। তুমি কি সেদিন আমার ভালোবাসা বোঝোনি? ভালোবাসা ব্যতীত তোমায় ছোঁয়ার অধিকার কি আমি দেখিয়েছি আগে কখনো? রাহিতা মাথা নাড়ে। সেই দিন ফ্লাইটে ওঠার আগে ওটাই প্রথমবার স্বপ্নিলের তরফ থেকে ভালোবাসার ঘনিষ্ঠ স্পর্শ ছিল ওদের মাঝে। এর আগে সে কখনো এভাবে নিজের অধিকার দেয়নি ওর উপর। রাহিতা কিছু বলবে তার আগে স্বপ্নিল আবারও বলতে শুরু করে, তবুও তুমি কি করলে? এই যে আমি এতদিন নিজের মনের সাথে লড়াই করে নিজের অনুভূতিতে স্বীকার করে প্রথমবার যেই না তোমার দিকে কদম বাড়ালাম অমনি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে।
2 সপ্তাহ ধরে কোনোরূপ যোগাযোগই করলে না আমার সাথে। এটা কি বেশি বেশি ছিল না? আমি চলে আসার আগে তোমায় কতবার বলেছিলাম আমাদের মধ্যে যেন কোনো কিছু না বদলায়, অথচ তুমি কি করলে? আমার ভয়কে সত্য রূপান্তর করে আমার থেকে দূরত্ব বাড়ালে। এই কদিন একা একা বিদেশের মাটিতে আমি কিভাবে ছিলাম? একটাবারও ফোন দিয়ে খোঁজ অবধি নিলে না আমার। আমি প্রতিদিন আপনার খোঁজ নিয়েছি, বিশ্বাস করুন। মা যখনই আপনার সাথে কথা বলতো ফোনে, আমি সব সময় তার পাশেই ছিলাম। আপনার ব্যাপারে না জেনে, আপনার কণ্ঠ না শুনে আমি কোনোদিন ঘুমোতে যাইনি। স্বপ্নিলের কথা শেষ না হতেই ওকে বাধা দিয়ে এসব বলে ওঠে রাহিতা। এতক্ষণ স্বপ্নিলের কথা শুনে ভেতরে ভেতরে সে অপরাধবোধ দগ্ধ হচ্ছে ভীষণভাবে। আসলেই তো, সে তো এভাবে কখনো ভেবেই দেখেনি। নিজের কষ্টটা ভাবছিল শুধু, কিন্তু স্বপ্নিলের অনুভূতি নিয়ে এভাবে মাথা ঘামায়নি। নিশ্চয়ই মানুষটা কষ্ট পেয়েছিল ভীষণ। ইস, কেন যে সে এসব ছেলে মানুষই করতে গেল। রাহিতার বড্ড রাগ হয় নিজের ওপর। বিচলিত রাহিতার দুঃখের মাঝেই স্বপ্নিল উদাস কণ্ঠে বলে, অন্য কারো থেকে খোঁজ নেয়া আর নিজের থেকে খোঁজ নেয়ার মাঝে বিস্তর পার্থক্য আছে রাহিতা। আমার বউয়ের অভাব অন্য কেউ পূরণ করতে পারবে না। তুমি ও মা মিলে এই কদিনে আমার সাথে যা কিছু করেছো আমি তা ভুলতে পারবো না। আজকে তুমি আমায় কোনো কিছু না বলে এখানে চলে এসেছো, ফোনটাও ধরছিলে না আমার। কাল রাতেও ঠিক মতো কথা বলোনি আমার সাথে। একদিকে এই টেনশন, আবার অন্যদিকে যখন মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কই গেছো, তখন মা আমায় কি বললো তুমি জানো? স্বপ্নিলের প্রশ্নে রাহিতা মাথা নাড়ে। অর্থাৎ সে জানে না। স্বপ্নিল তীক্ষ্ণ চোখে চেয়ে রয় কিছুক্ষণ, শক্ত চোয়ালে বলে, মা বলেছে তুমি আমায় ছেড়ে চলে গেছো, আমার কাছে আর ফিরবে না কখনো। রাহিতা প্রকটভাবে চমকায়। দিলারা বেগম যে স্বপ্নিলকে এটা বলবেন সে কম্পিন কালেও ভাবতে পারেনি। কিন্তু তিনি হঠাৎ এভাবে বললেন কেন? রাহিতা ভাবে আনমনে। ওর ভাবনার মাঝে এই স্বপ্নিল আবারও মেঘমন্দ্রগঞ্জে কণ্ঠে গর্জে উঠে বলে, কি হয়েছে? এতটুকুতেই শখ খেলে নাকি? পুরোটা তো বলিনি এখনো, সেটুকুও শোনো। অতঃপর স্বপ্নিল সবকিছু খুলে বলতে শুরু করে। সকালে ওঠার পর থেকে সে কি কি ধাক্কার সম্মুখীন হয়েছে, কতটা মানসিক চাপে পড়েছে, তার সবটুকুই বিস্তারিত বিবরণ দেয়। কোনো কিছুই লুকায় না রাহিতার নিকট। একে একে এত কিছু স্বপ্নিলের মুখে শুনে রাহিতার মাথা ঘুরায়। সে উপলব্ধি করে স্বপ্নিল কেন তখন ফাহিমের সাথে ওরকম আচরণ করেছে, আর কেনই বা এভাবে বিনা নোটিশে ব্যাধি গ্রন্থের মতো দিক বেদিক ভুলে ছুটে চলে এসেছে ওর দোরগোড়ায়। সবটাই যেন এখন স্বচ্ছ জলের ন্যায় ঝকঝকে পরিষ্কার। বজ্রাহত রাহিতার গলা শুকায়। স্বপ্নিলের চোখে চোখ রাখতেও যেন লজ্জা পায়। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে স্বপ্নিলকে বোঝানোর জন্য বলে, সত্যি বলছি স্বপ্নিল, আপনাকে ছেড়ে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। যেদিন মা আমায় ডিভোর্সের কথা বলে, আমি সেদিনই স্পষ্টভাবে বলে দিয়েছি আপনাকে ছাড়ার হলে আমি সেদিনই ছাড়তাম যেদিন আপনার অতীতের কথা জেনেছি, যখন আপনি আমায় ভালোবাসতে অস্বীকার করেছিলেন। এরপর যেদিন বিদেশ থেকে এলেন, ওই দিন রাতেই মা আমায় ফোন করে বলে রিদিকে দেখতে ছেলে পক্ষ আসবে। আমি যেন সকাল সকাল চলে আসি। তারপর তো বৃষ্টিতে ভিজে আপনার জ্বর হলো, তাই সকালে ডাকিনি আর ইচ্ছে করে। পরে মাকে জানিয়ে চলে এসছে। তো মা যে আপনাকে এসব বলবে আমি ভাবতেও পারিনি। আমার মনে হয়, কেন যে উনি বললেন বুঝলাম না, আমার মনে হয় উনি হয়তো দেখতে চাইছিলেন আমার চলে যাওয়ার কথা শুনে আপনার উপর কি রকম প্রভাব পড়ে। শাট রাহি, কি শুরু করেছো তোমরা? আমায় বলবে? আই থিঙ্ক তোমাদের কারো কাছেই আমার ফিলিংসের কোনো মূল্য নেই আসলে। যার যখন মন চায় সেভাবেই আমার অনুভূতি নিয়ে খেলো তোমরা। অবশ্য এটা নতুন নয়। আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তারাই আমার সাথে সব সময় এরকম করে। মায়ের কথা আর নাই বলি, বাবা হারানোর পর থেকে আমি কখনোই মায়ের অবাধ্য হইনি। তার কষ্টগুলো চোখের সামনে দেখেছি বলে কখনোই মায়ের সাথে খারাপ আচরণ করা তো দূর, তার কোনো কথায় না বলি না। অথচ আমার মা কি করে? সব সময় আমার সাথে এরকম করে। অবশ্যই এগুলো আমার খুশির জন্য করেন, কিন্তু শুরুতে কষ্টটা তো আমিই পাই। ঠিক আছে, তাও না হয় বাদ দিলাম, কিন্তু তুমি তো জানতে আমায়, তাই না? যেদিন থেকে তোমায় আপন মেনে আমাদের সম্পর্ককে সুযোগ দিয়েছি, সেদিন থেকে আর কোনো কিছুই লুকাইনি তোমার থেকে। বন্ধুত্ব থেকে স্বামী স্ত্রী হিসেবে আমরা কত দূর এগিয়েছি, এটা আমাদের চেয়ে ভালো অন্য কেউ তো জানে না, তাই না? আমি বারবার তোমায় বলেছিলাম, রাহিতা আমায় একটু সময় দাও। তোমরা সবাই জানো আমি তোমায় কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। কিন্তু তোমাদের কারোর সম্ভবত ধৈর্য হচ্ছিল না, এই জন্য আজ আমার সাথে এমনটা করলে। তাই আমি ওইভাবে তাড়াহুড়ায় নিজের অনুভূতি ব্যক্ত করতে এক প্রকার বাধ্য হল। স্বপ্নিল কথা শেষ করার আগেই থেমে যায়। হঠাৎই ওর পুরুষালী ওষ্ঠে
রাহিতার উষ্ণ ছোঁয়া পড়তেই কথা আপনা আপনি বন্ধ হয়ে যায়। স্বপ্নিল কিছুক্ষণের জন্য থমকে যেতেই রাহিতা লাজুক ভঙ্গিতে সরে আসতে ধরে, তবে স্বপ্নিলের জন্য তা সম্ভব হয় না। দৃঢ় হস্তে টেনে নেয় রাহিতাকে নিজের কাছে। গোধূলির অস্তমিত সূর্যের সাথে তাল মিলিয়ে ওদের ঘনিষ্ঠতা বাড়ে, দুজনের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। পরমে ভালোবাসার মুহূর্ত শেষ হয় রাহিতার মৃদু ধাক্কায়। বাধা পেয়ে স্বপ্নিল সরে যায়। দুজনে মুক্ত বাতাসে শ্বাস নেয়। রাহিতা কিছুক্ষণ হাঁসফাঁস করলেও স্বপ্নিল নির্বিকার। খানিকক্ষণ ওর দিকে চেয়ে থাকে রাহিতা। অতঃপর আলগোছে এগিয়ে এসে স্বপ্নিলের গালে হাত রাখে। মায়াভরা চোখে ওর চোখের দিকে চেয়ে বলে, আমাকে বলেছেন, অনেক বলেছেন, এবার তো থামুন। আপনার সব কথা শুনেছি আমি, সব কিছুই বুঝেছি, সব প্রশ্নের উত্তরও দিব। এখন দেখুন অন্ধকার হয়ে গেছে, মা বলে মাগরিবের পর ছাদে থাকতে নেই। এছাড়াও সবাই জানে আমরা রুমে, ওখানে না পেলে দেখা গেল পরে আবার এখানেই খুঁজতে চলে আসবে। এখন নিচে যাই প্লিজ। স্বপ্নিল জবাব দেয় না, চুপচাপ তাকিয়ে রয়। অতঃপর সেই মোহগ্রন্থ স্বপ্নিলের হাত ধরে নিচে নামে রাহিতা। মেয়েটার চোখে মুখে লেগে আছে স্পষ্ট লাজুকতার আভাস। আর স্বপ্নিল, সে তো চোখ ভরা মুগ্ধতা নিয়ে ঘোর লাগানো দৃষ্টিতে এক ধ্যানে চেয়ে আছে রাহিতার দিকে। এই প্রথম লাজলজ্জা ভুলে রাহিতাও নিচ থেকে কদম বেরিয়েছে ওর দিকে। দুজন নিচে নেমে গেল। রাতের আকাশ প্রজ্বলিত হয়ে দুতি ছড়ালো চন্দ্রিমা। মনে হলো যেন আধার দুনিয়াকে আলোকিত করে সে নিজেও হাসছে এই কপত কপতির মন বিনিময়ের সাক্ষী হতে পেরে। খাবার টেবিলে বসে স্বপ্নিল পড়ছে মহা ফ্যাসাদে। জামাই আদর কাকে বলে, কত প্রকার ও কি কি আজ প্রকৃত অর্থে সে টের পেল যেন। শাশুড়ি একটার পর একটা খাবার তুলে দিতেই আছেন তার প্লেটে। থামার কোনো লক্ষণও যেন দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে না তার মধ্যে। দিশেহারা স্বপ্নিল একবার অসহায় চোখে শাশুড়ির দিকে তো আর একবার রাহিতার দিকে তাকাচ্ছে। চোখের ইশারায় বোঝাচ্ছে ওকে এ আদর নামক অত্যাচার থেকে রক্ষা করার জন্য। কিন্তু রাহিতা, সে আর হৃদিতা দুজনে স্বপ্নিলের অবস্থা দেখে হেসেই একাকার হয়ে যাচ্ছে। স্বপ্নিল সেদিকে চোখ পাকিয়ে তাকালে রাহিতার মা খেয়াল করেন ব্যাপারটা। দুজন মেয়েকে রাম ধমক দিয়ে বললেন, এই তোদের সমস্যা কি? পাগলের মতো হাসছিস কেন খেতে বসে? ছেলেটাকে ঠিক মতো খেতেও দিচ্ছে না। স্বপ্নিল বাবা, তুমি ওদের দিকে চোখ দিও না তো, তুমি শান্তি মতো খাও। শুরুতে এই একটু দিলাম, কোনো কিছু লাগলে অবশ্যই বলবে, কেমন? শাশুড়ির কথায় স্বপ্নিল মুখে জোরপূর্বক হাসি ঠেলে দাঁতে দাঁত চেপে বলে, শুরুতেই যত কিছু দিয়েছেন মা, এটুকু আগে শেষ করি কোনো মতে, তারপর না নিব। স্বপ্নিলের কথায় শাশুড়িও একগাল হেসে মাথা নাড়িয়ে বাকিদের খাবার পরিবেশনে লেগে গেলেন। কোনোভাবে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ড্রয়িং রুমে বসে রৌনকের সাথে কথা বলছিল স্বপ্নিল। এরই মাঝে অফিসের ফোন আসায় সে উঠে যায়। সে সময় হৃদিতা আসে ওখানে। ওকে দেখে দুপুরের ঘটনা স্মরণে আসে স্বপ্নিলের। ইতস্তত করে কথাটা বলার জন্য উসখুস করে, তবে কিভাবে বলবে ভেবে পায় না। এর মাঝে হৃদিতা ওর অবস্থা লক্ষ্য করে শুধায়, কিছু বলবেন ভাইয়া? না মানে, হ্যাঁ আসলে। স্বপ্নিলের ইতস্ততা দেখে কিছুটা আন্দাজ করে হৃদিতা। সেভাবেই বলে ওঠে, ফাহিমের বিষয়ে বলতে চাচ্ছেন তো, তখনকার ঘটনার ব্যাপারে? হৃদিতার কথায় খানিকটা চমকে ওঠে স্বপ্নিল। তবে কি ফাহিম ওকে সবটা বলে দিয়েছে? আবার পরক্ষণেই ভাবলো দুজনের তো প্রেমের সম্পর্ক, একে অপরের কাছে লুকাবেই বা কেন? বলাটাই স্বাভাবিক। এক্ষেত্রে নিজ কৃতকর্মে লজ্জিত স্বপ্নিল গলা ঝেড়ে নিজের সাফাই গিয়ে বলে, আর বলো না শালি সাহেবা, তোমার বোন যে কি প্যারায় রেখেছে আমায়। ঝগড়া করে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, ঠিকমতো কথা বলছিল না। আমি বেচারা জ্বর সেরে মাত্র এলাম তোমাদের বাসায়, এমন সময় রাস্তায় ফাহিমের সাথে দেখা। ওর মুখেই শুনি যে মেয়ে দেখতে আসছে এই বাসায়। সব মিলিয়ে আমার মাথায় তখন আমার বই ঘুরছিল। এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে বিবাহযোগ্য একখান শালিকাও আছে। তাই তো তোমার বোনের কথা ভেবে ফাহিমের সাথে অমন বাজে আচরণ করে ফেলি। ওকে প্লিজ সবটা বুঝিয়ে বলো, কিছু মনে যেন না করে। আই এম ভেরি এম্বারেসড। স্বপ্নিলের কথায় প্রথমে অবাক হলেও এক পর্যায়ে নিজেকে সামলে না পেরে খানিকটা উচ্চস্বর হেসে উঠল।
তাতে স্বপ্নিল আরেকটু অস্বস্তিতে পড়ল। শালিটাও পেয়েছে একটা বাদর। ইচ্ছে করে হেসে ওকে আরো লজ্জায় ফেলছে। ইস, সবাই তার বউয়ের মতো ভালো নয় কেন, স্বপ্নিল আনমনে ভাবে। এরপর নিজের ভাবনায় নিজেই বেকুব বনে। ওর তনে মনে যে পুরোপুরি রাহিতা জায়গা করে নিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যেন। সময় কতই না অদ্ভুত। একটা সময় যে মানুষকে নিজের পাশে সহ্যই হতো না, জীবনসঙ্গী হিসেবে তো দূরে থাক, আর এখন দুবেলা সেই মানুষকে না দেখলেই মনের মাঝে কেমন যেন অস্থির অস্থির লাগে। স্বপ্নিলের ভাবনার মাঝে হৃদিতা বলে, ইটস ওকে ভাইয়া, আপনার এত অস্বস্তিতে পড়তে হবে না। ফাহিম অনেক বুঝদার ছেলে, আশা রাখছি ও নিশ্চয়ই আপনার পরিস্থিতি বুঝে নেবে। এবার হৃদিতার কথায় আশ্বস্ত হেসে ফেলে স্বপ্নিল। ওর নিজের কাছেও ফাহিমকে যথেষ্ট ঠান্ডা মাথার ও বুঝদার ছেলে মনে হয়েছে। কেননা তখন যতটা স্বাভাবিকভাবে রাহিতার এক কথায় ও সবটা মেনে নিল, তখনই ওর প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হয় স্বপ্নিলের। এখন হৃদিতার দৃঢ় কথায় যেন তা আরও পরিপক্ক হলো। ওদের কথার মাঝে রওনাক ফিরে আসে দুজনের উদ্দেশ্যে, বলে, কি ব্যাপার, দুলাভাই ও শালির কিসের এত হাসি? শালা বাবুকেও একটু বলো। ওর কথার ধরনে স্বপ্নিল হেসে বলে, তেমন কিছু না, এমনি গল্প করছিলাম দুজনে। তবে আমি একটা ব্যাপারে কনফিউজড রৌনক। তুমি এখনো বিয়ে করছো না, অথচ ছোট বোন দুটোকে বিদায় দিয়ে দিচ্ছ। রাহিতাটা না হয় বুঝলাম, তবে হৃদিতাকে এত তাড়াতাড়ি কেন? ও তো এইচএসসিও পার করেনি এখনো, অন্তত ভার্সিটি ওঠার পর বিয়ে দিতে পারতে। স্বপ্নিলের কথায় রওনক ওকে ফাহিম হৃদিতার ব্যাপারে সবটা খুলে বলে। ফাহিম বিদেশ চলে যাবে মাস্টার্স করতে, এজন্যই এত তাড়াতাড়ি আক্ট করে রাখবে। ও কয়েক বছর পর দেশে ফিরলে তখন বড় করে রিসেপশন করে হৃদিতাকে তুলে নেবে, এসব বলে। সবকিছু শোনার মাঝেই রাহিতা চলে আসে। সবাই কথাবার্তা শেষ করে যে যার মতো চলে যায় রুমে। শ্বশুর শাশুড়ির জোড়াজুড়িতে আজ রাত স্বপ্নিল এখানেই থাকছে। কাল যেহেতু অফিসও নেই, তাই সকালে খেয়ে রাহিতার সাথে বাসায় চলে যাবে। দিলারা বেগমে ফোন করে জানিয়ে দিয়েছে এ ব্যাপারে রাহিতার মা। আপাতত বেশ অনেকক্ষণ হলো রাহিতার রুমে স্বপ্নিল চুপচাপ বিছানায় বসে আছে, আর রাহিতা দাঁড়িয়ে রয়েছে জানালার ধারে। মেয়েটা কেন যে এত চুপচাপ হয়ে গেল রুমে আসার পর থেকে স্বপ্নিল বোঝে না। মেয়ে মানুষদের সেন্টিমেন্টস সে এমনিতেই কম বোঝে, তার মধ্যে রাহিতার হুটহাট একবার এক এক রকম মুড পরিবর্তন স্বপ্নিলের মাথার ওপর দিয়ে যায় এক প্রকার। তবুও বউ তো, ওর ভালো মন্দের খবর তো স্বপ্নিলকেই রাখতে হবে। তাই সে বিছানা থেকে উঠে এগিয়ে যায় রাহিতার নিকট। এক দৃষ্টি জানালার বাইরে সুদূর আকাশে অবঞ্চিত চাঁদটার দিকে তাকিয়ে থাকা রাহিতাকে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ ডুবিয়ে দেয় স্বপ্নিল। রাহিতা খানিকটা নড়ে উঠতেই মুখ তুলে ওর দৃষ্টি অনুসরণ করে আকাশের দিক তাকিয়ে বলল, কি হয়েছে আমার বউয়ের? আকাশের দিকে তাকিয়ে এত কি দেখো? চাঁদ দেখছি, আপনিও দেখুন। আমার ব্যক্তিগত চাঁদ থাকতে আমি আকাশের দিকে কেন দেখবো বলো? আমি শুধু তোমায় দেখবো। রাহিতার গালে টুপ করে চুমু খেয়ে বলে স্বপ্নিল। লাজুক হাসিতে ফেপে ওঠে রাহিতার দুই গাল। সে গালে ঈষৎ রক্তিম আভা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে স্বপ্নিল। দু চোখে ঘোর লাগে। আর একটু কাছে অগ্রসর হতেই রাহিতার কথায় থেমে যায় সে। কতদিন আমি আপনার মুখে এসব শোনার অপেক্ষা করেছি জানেন? আজ সত্যি আমি আপনার এমন আচরণে বাস্তবতাকেও কল্পনার ন্যায় মনে হচ্ছে পুরোটা। ওর কথার ভাবার্থ ধরতে পারে না স্বপ্নিল। ভাবে হয়তো বিয়ের পরের কথা বলছে, কিন্তু ওকে অবাক করে দিয়ে খানিক বাদে রাহিতা নিজেকে ছাড়িয়ে নেয় স্বপ্নিলের কাছ থেকে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নিজের পুরনো আলমারি হাতড়ে কিছু একটা খুঁজতে লাগলো। স্বপ্নিল সেখানেই দাঁড়িয়ে এক ভ্রু তুলে দেখতে লাগলো রাহিতার কার্যক্রম। তবে বাধা দিল না সে যা করছে তাই করতে দিল। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি শেষে একটা পুরনো ডায়েরি খুঁজে বের করে রাহিতা। তা হাতে নিয়ে এগিয়ে যায় স্বপ্নিলের দিকে। ডায়েরিটা স্বপ্নিলের দিক বাড়াতেই হাত বাড়িয়ে নিয়ে নেয় সে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে ডায়েরিটা পড়ে উৎসুক রাহিতার দিক ফের তাকায় সে। দুচোখ বিরক্তি ভাব এনে বলে, তুমি কৈশোরে কারো প্রেমে পড়েছিলে, তাকে নিয়ে ডায়েরিতে মনের ভাব লিখে রেখেছো। ভালো কথা, অতীত সবার থাকতেই পারে, আমারও ছিল, তোমারও আছে দেখে একটু অবাকই হলাম বটে, কিন্তু থাকাটা অস্বাভাবিক নয়, তাই মেনে নিলাম। তবে এটা আমায় দেখাচ্ছ কেন? স্বপ্নিলের কথায় কিছুক্ষণ বোকা বোকা দৃষ্টিতে চেয়ে থাকলো রাহিতা।
অতঃপর বুঝলো সে শুধু প্রথম পেজ পড়তেই এমন কথা বলছে, তাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এত অধৈর্য কেন আপনি? এক পেজ না পড়তেই হাঁপিয়ে গেলেন। আপনার পড়াই লাগবে না, থাক। বলে যেই না ডায়েরিটা নিতে যাবে এমন সময় স্বপ্নিল ডায়েরিওয়ালা হাতটা ওপরে উঠিয়ে ধরে চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা ঠিক আছে, বাকিগুলোও পড়ছি, রিল্যাক্স। বলে স্বপ্নিল এবার ধৈর্য ধরে পুরো লেখাটুকু পড়ল। বহু বছর পুরনো ডায়েরির ভাঁজে ভাঁজে কিশোরী রাহি তার ছোট্ট মনের বিশাল অনুভূতিগুলো গুটি গুটি অক্ষরে লিখে রেখেছে। কিন্তু এত খুঁজেও স্বপ্নিল সেই কাঙ্ক্ষিত পুরুষের নাম খুঁজে না পাওয়ায় রাগ হলো। রাহি তার মনে সে ব্যথিত অন্য কারোর জন্য এরকম গভীর অনুভূতি থাকায় অজানা হিংসায় তনুমন জ্বলে উঠল। তবে রাহিতার প্রতীক্ষা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু দূর এগোতে এতক্ষণের কালো কালির লেখাগুলোর মাঝে নীল রঙের কালিতে জলজল করতে থাকা নিজের নামটা দেখে এক মুহূর্তের জন্য একটা হার্টবিট মিস করলো স্বপ্নিল। বিস্ময়, ভালো লাগা সব অনুভূতির জোয়ারে একত্রে ভেসে গেল সে। বড় বড় নয়নে ডায়েরিটা বন্ধ করে তাকালো নত মস্তকে ওর সম্মুখে দাঁড়িয়ে থাকা রাহিতার দিকে। স্বপ্নিল সবসময় অনুভব করত রাহিতা ওর প্রতি দুর্বল। মেয়েটার মনে ওর জন্য একটা সফট কর্নার আছে, কিন্তু সেটা এত আগে থেকে তা মোটেও ভাবেনি স্বপ্নিল। সে যখন অন্য কাউকে নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনছিল তখন এই মেয়েটি শুধু চোখের পলক দেখেই ওকে ভালোবেসে ওকে নিয়ে স্বপ্ন দেখছিল। কারো এতদিনের ভালোবাসা হতে পারে স্বপ্নিলের অন্তর পুলকিত হয়, হৃদয়ের অন্তঃস্থল থেকে রাহিতার জন্য ভালোবাসা বেরিয়ে আসে। ওকে এতটা ভালোবাসার পরেও, বিয়ের পরও ওর থেকে প্রত্যাখ্যান পেয়ে রাহিতার তবে কতটা খারাপ লেগেছিল এসব ভাবলেও স্বপ্নিলের হৃদয়ে ব্যথা হয় আজকাল। ডায়েরিটা বিছানায় রেখে আলগোছে রাহিতার মুখ, দুহাত তুলে ওর চোখে চোখ রাখে, ওর কপালে ভালোবাসার স্নিগ্ধ পরশ দিয়ে মধুর কণ্ঠে বলে, তুমি আমায় ভালোবাসতে আমি সবসময় বুঝতাম, কিন্তু এতটা তা তো কখনো জানতাম না রাহি সোনা। রাহিতা হাস্যোজ্জ্বল নয়নে চেয়ে রয়। আজ সে স্বপ্নিলের চোখে এই ভালোবাসার জোয়ার দেখতে পারছে নিজের জন্য, যা সে সবসময় দেখতে চেয়েছিল। আজ রাহিতার মনে হচ্ছে ওর ভালোবাসার সার্থক। সন্তুষ্ট চিত্তে নিজের গালে থাকা স্বপ্নিলের হাতের ওপর হাত রেখে মিষ্টি হেসে বলে, ভালোবাসি স্বপ্নিল, খুব ভালোবাসি। জানেন আমি কতগুলো দিন অপেক্ষা করেছি আপনার মন বিনিময়ের। আমাদের মন বিনিময় হয়ে গেছে, আর কোনো ভুল বোঝাবুঝি নয়, এবার শুধু ভালোবাসাবাসি হবে। আই লাভ ইউ রাহি। লাজুক হাসে রাহিতা, মুখ লুকোয় স্বপ্নিলের প্রশস্ত বুকে। অতঃপর ওকে পাঁজো কোলে তুলে নিয়ে বিছানার দিকে অগ্রসর হয় স্বপ্নিল। স্বপ্নিলের আধার জীবনে আলো হয়ে যেভাবে রাহিতা এসেছিল সেভাবেই এক পূর্ণিমা রাতে একে অপরের ভালোবাসায় তৃষ্ণার্ত দুজনের হৃদয় ভালোবাসার নতুন ধাপ অতিক্রম করলো। তনে ও মনে দুজন প্রকৃত অর্থে দুজনের হয়ে ওঠে। পরদিন সকালে আরেক দফা ভুরিভোজনের পর অবশেষে স্বপ্নিল রাহিতাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এর মাঝে সকালবেলা বাসায় যাওয়ার পথে রবীন্দ্র সরোবরে চোখে পড়ার স্বপ্নিল গাড়ি থামালো। পাশ ফিরে রাহিতার উদ্দেশ্যে বলল, হাঁটবে, চলো কিছুক্ষণ ঘুরে আসি। স্বপ্নিলের এহেন প্রস্তাবে রাহিতা মুচকি হেসে মাথা নাড়ে। রাস্তার পাশে গাড়ি পার্ক করে দুজনে বের হয়। সকাল সকাল, তবুও তেমন একটা ফাঁকা নেই জায়গা। মানুষ আছে ভালোই, জায়গাটা মনোমুগ্ধকর হয়, মানুষের আনাগোনা লেগে থাকেই। কেউ এসেছে বাচ্চাদের নিয়ে, অথবা একা একাই বসে আছে গাছের নিচে, আবার কোনো কপতি এর মাঝেই প্রেম করতে ব্যস্ত। এমন সব দৃশ্যের ভিড়ে স্বপ্নিল রাহিতা ফেটে চলেছে হাতে হাত রেখে নিজেদের মতন। লেকের পাশের টং হতে মটকা চা নিয়ে দুজন পাশাপাশি হাঁটছে আর গল্প করছে, যেন আকাশে কি হচ্ছে সেদিকে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। নতুন নতুন প্রেমে পড়া প্রেমিক যুগলের মতো ওরা দুজনেও শুধু নিজেতেই মত্ত। এরই মাঝে ওদের ধ্যান কাটে একটি ছোট্ট বাচ্চার মেলি স্বরে। ওরা সামনে তাকিয়ে দেখে এক বাচ্চা মেয়ের হাতে তাজা বেলি ফুলের মালা। আবদারের সুরে বলছে, একটা মালা নেন না ভাইয়া, আপুর হাতে সুন্দর লাগতো। ওর কথায় আর চোখে একবার রাহিতার দিক তাকায় স্বপ্নিল। রাহিতাকে জিজ্ঞেস করে, ভাল লাগে বেলি ফুল?
ফুলের গন্ধে আবার তোমার অ্যালার্জি নেই তো? রাহিতা মাথা নাড়াতে পুনশ্চ মেয়েটার উদ্দেশ্যে বলে, কত করে মালাগুলো? 20 টাকা। আচ্ছা দাও তাহলে কয়েকটা। মেয়েটা খুশি হয়ে 6টা মালা দেয় স্বপ্নিলকে। সে 150 টাকা দিলে ফুলওয়ালি মেয়েটা কাচুমাচু করে বলে, সকাল সকাল বেচতে আসছি, এখন তো খুচরা টাকা নাই ভাইয়া। লাগবে না, তুমি রেখে দাও পুরোটা। স্বপ্নিলের কথায় খুশিতে গদগদ চলে যায় মেয়েটা। স্বপ্নিল আশেপাশে ফাঁকা স্থান দেখে রাহিতাকে নিয়ে বসে গাছগাছালির মাঝে অবস্থিত একটি বেঞ্চে। ইশারায় হাত চাইতেও রাহিতা নির্দ্বিধায় বাড়িয়ে দেয়। তিনটে করে মেয়েটার দুহাতে বেশ সুন্দরভাবে যত্ন সহকারে বেলি ফুলের মালা পরিয়ে দেয় স্বপ্নিল। ফুলে ফুলে সুসজ্জিত রাহিতার হাত দুটো সুগন্ধে যেন মৌ মৌ করছে। নয়ন ভরা খুশি নিয়ে মুগ্ধ হয়ে নিজের হাত জোড়া নেড়েচেড়ে দেখছিল রাহিতা। ওর হাসি হাসি মুখের দিক চেয়ে স্বপ্নিল এগিয়ে বসে দুজনের মধ্যেকার দূরত্ব কমায়। বেলি ফুলে আবদ্ধ রাহিতার হাত দুটো তুলে নেয় নিজ হাতের মুঠোয়। গাঢ় চুমু খেয়ে বলে, তোমার এই হাত দুটো দেখছি বেলি ফুলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। স্বপ্নিলের এহেন কথায় রাহিতা ঈষৎ লজ্জা পায়। লাজুক হাসি ফোটে ঠোঁটের কোণে। স্বপ্নিল এত সুন্দর কথা বলছে, ওর প্রশংসা করবে সে কি ভেবেছিল কখনো? ধৈর্যের প্রাপ্তি সত্যিই মধুর। দুজনে বেশি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার গাড়ির কাছে ফিরে আসে। স্বপ্নিল রাহিতার জন্য গাড়ির দরজা খুলে দিতেই মেয়েটা ভেতরে বসতে ধরে। ঠিক সে সময় হঠাৎ স্বপ্নিল আশেপাশে তাকিয়ে ওর কানের কাছে এগিয়ে আসে। হঠাৎই লতিতে কামড় দিয়ে ফিসফিসিয়ে বলে, অনেকক্ষণ ধরেই গাল করছি কিন্তু বলতে ভুলে গেছি, আজকে তোমায় অন্যরকম সুন্দর লাগছে। এর পিছনে রহস্যটা কি মিসেস রাহিতা? রাহিতা প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পর স্বপ্নিলের কথায় অর্থ ধরতে পেরে শিউরে ওঠে। নিদারুণ লজ্জায় চোখ বড় বড় করে তাকায়। নিজের কাছ থেকে স্বপ্নিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত বেগে গাড়িতে বসতে বসতে বলে, চুপ করুন তো অসভ্য লোক। ওর এমন আচরণের স্বপ্নিল উচ্চ হাসিতে ফেটে পড়ে। রাহিতাকে বিব্রত করতে, ওকে লজ্জা দিতে স্বপ্নিলের ভীষণ ভালো লাগে। রাহিতা যখন লাজুক চোখে কপাট রাগ দেখিয়ে ওর দিকে তাকায়, স্বপ্নিলের অন্তর তৃপ্ত হয়। রাহিতার ছোট ছোট বিষয় যেমন ওর ভালো লাগে, তেমনি ওর ছোট ছোট কষ্টেও স্বপ্নিলের মনে ভীষণ অস্থিরতা কাজ করে আজকাল। ভালোবাসা বুঝি এমনই হয়। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সরাসরি দিলারা বেগমের রুমে চলে গেছে স্বপ্নিল। সে মায়ের ওপর ভীষণ ক্ষিপ্ত। কেন তাকে ওভাবে ধোকা দিল? তখন সবকিছুর জবাব স্বপ্নিল চায়। তবে দিলারা বেগম এখন আছেন বেশ স্বাভাবিক ও ফুর্তিতে। স্বাভাবিক তো, নিজের বিচক্ষণতার দ্বারা তিনি বুঝে গেছেন স্বপ্নিল ও রাহিতার মাঝে সব ঠিক হয়ে গেছে। তাই তিনি বেশ স্বাভাবিকভাবেই বলেন, তোদের সম্পর্কে হস্তক্ষেপ করার জন্য আমি মাফ করিস বাবা। বলা বাহুল্য, মায়ের মুখে এমন কথা শুনে স্বপ্নিল চমকায়, বেশ অবাক হয়। তিনি কেন ক্ষমা চাইছেন? স্বপ্নিল তো এজন্যই আসেনি। মায়ের কথায় বিস্মিত স্বপ্নিল বিছানায় বসা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে। মায়ের কোলে মুখ গুজে ইতস্তত করে বলে, মা তুমি এভাবে বলছো কেন? আমি তোমার থেকে ক্ষমা চাইনি, প্লিজ এভাবে বলে আমায় ছোট করো না। দিলারা বেগম হাসেন। ছেলে যে তাকে কতটা শ্রদ্ধা করে, কতটা ভালোবাসে তা তিনি বরাবরই জানেন, এবং এটারই এক প্রকার সুযোগ নিয়ে তিনি স্বপ্নিলের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্তগুলোয় হস্তক্ষেপ করেছেন বলেই আজ ক্ষমা চাইলেন ছেলের কাছে। স্বপ্নিলের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি তুই আমায় সেভাবে বলিসনি, আমার পেট থেকে হয়েছিস তুই, তোকে কি আমি চিনি না? তবুও বললাম, এর পেছনেও একটা কারণ আছে স্বপ্নিল। মায়ের কথায় স্বপ্নিল মাথা তুলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তার দিকে। ওর চাহনি দেখে দিলারা বেগম ছেলের চুলে হাত এলিয়ে বলেন, তোর মা হিসেবে আমি তোর জীবনের ছোট বড় সব সিদ্ধান্তে নিজের মতামত দিয়েছি, যেটা আমার কর্তব্য ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে নিজের জীবনের সিদ্ধান্ত একাই নিতে দেওয়া উচিত। তবে পরিস্থিতির শিকার হয়ে আমি তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোর ইচ্ছার বিরুদ্ধে তোর উপর চাপিয়ে দিয়েছিলাম, যেটা পারতপক্ষে আমার উচিত হয়নি। তবে আমি এটা করতে বাধ্য ছিলাম, কারণ তখন তোর যে অবস্থা ছিল
তাতে আমার হস্তক্ষেপ না করলে তোর জীবনটা আজকের পরিণতি পেত না। রাহিতাকে কোনো কিছু না জানিয়ে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি আগেই ওর কাছে ক্ষমা চেয়েছি। তুই আমার নিজের সন্তান, তাই সে অধিকারবোধ থেকেই তোর কাছে কখনো মাপ চাওয়ার প্রয়োজন বোধ করিনি। তবে আজ হঠাৎ মনে হলো এখন যেহেতু সব ঠিক হয়ে গেছে তাই তোকে এটা বলা উচিত। মায়ের কথায় স্বপ্নিল যেমন অবাক হয়, তেমনি এত উত্তম চিন্তাধারার অধিকারিণী নিজের জন্মদাত্রী ভাবতে বক্ষ ফুলে ওঠে প্রশান্তিতে। মায়ের দুহাতে চুমু খেয়ে আদরি কণ্ঠে উদ্দেশ্য করে বলে, তুমি যদি সেদিন আমার জীবনে এই সিদ্ধান্ত না নিতে তবে আজ আমার কি হতো আমি নিজেও জানি না মা। আমি তোমার কাছে কৃতজ্ঞ রাহিতাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। আমার জীবনকে সঠিক পথে আনতে তোমার অবদান কখনোই অস্বীকার করতে পারবো না। ছেলের কথায় দিলারা বেগম তৃপ্তির হাসি হাসেন। প্রসঙ্গ ঘুরাতে স্বপ্নিলের কান টেনে স্বভাবসুলভ বেঙ্গালি মায়ের মতো করে বলেন, তোর কৃতজ্ঞতা তখনই গ্রহণ করব যখন আমার কোলে নাতি নাতনি এনে দিবি। তার আগ পর্যন্ত তোর কৃতজ্ঞতা ঝুলিয়ে রাখা হলো। মায়ের কৌতুকপূর্ণ কথায় স্বপ্নিল উচ্চস্বরে হেসে ওঠে। একই সাথে হাসলেন দিলারা বেগমও। দুজনের আড়ালেই মা ছেলের এই মিষ্টি দৃশ্যের সাক্ষী হলো রাহিতা। সেও দরজার আড়াল থেকেই হাসলো তাদের অজান্তে। আল্লাহর কাছে দোয়া করলো যেন তাদের এই সুন্দর পারিবারিক বন্ধন সদা এভাবেই অটুট থাকে। এ জীবনে একটি সুখী পরিবারের চেয়ে বেশি মূল্যবান আর কিছু আছে? চোখের পলকেই পেরিয়ে গেল সময়। রাহিতা এখন অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার চাপ যেমন বাড়ছে তেমনই বাড়ছে সাংসারিক দায়িত্ব। সামিরাও এইচএসসি দিয়ে রাহিতার ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। স্বপ্নিলও ব্যস্ত ব্যবসা নিয়ে। কদিন আগে ওরা জানতে পেরেছে দীপ্তর সাথে সামিরার প্রেমের সম্পর্ক ছিল বিগত 3 বছর ধরে। তবে স্বপ্নিল আনিকার সম্পর্কের পরিণতির জন্য পারিবারিকভাবে জানতে ভয় পাচ্ছিল তারা। তবে সামিরাকে অবাক করে দিয়ে স্বপ্নিল এক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সে একজনের থেকে ধোঁকা পেয়েছে তার মানে এমন না যে ওই বংশের সবাই ওরকম হবে। নিজের মামাতো ভাই দীপ্ত কেমন ছেলে স্বপ্নিল ভালো করেই জানে। রাহিতাও সামিরাকে সাপোর্ট করেছে। একই সাথে দিলারা বেগমও আপত্তি নেই। দীপ্ত বেসরকারিভাবে একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে বিধায় পারিবারিকভাবে আগামী মাসেই দুজনের আক্ত হবে। এত সব খুশির মাঝে আরেকটি খুশি এসে ধরা দিল স্বপ্নিল রাহিতার জীবনে। বেশ কদিন ধরে রাহিতা অনুভব করছে তার মাঝে অন্য কারো অস্তিত্ব, কিন্তু লজ্জায় স্বপ্নিলকে বলতে পারছিল না। তবে আজ সে সব লজ্জা দ্বিধা কাটিয়ে স্বপ্নিলকে বলে ডাক্তারের কাছে কনফার্ম হতে গেছেন দুজন। স্বপ্নিল প্রথমে একটু রাগারাগি করছিল ওকে আগে কেন বলেনি এ নিয়ে। তবে ডাক্তার চেক আপ করে যখন বলল ওরা সত্যি বাবা মা হতে চলেছে, তখন ওকেই সবচেয়ে বেশি খুশি দেখলো। এতক্ষণের সব রাগ ভুলে হসপিটালে রাহিতাকে কোলে নিয়ে এক পাক ঘুরিয়েছে সে। এতগুলো মানুষের মাঝে এরকম করায় রাহিতা ব্যাপক লজ্জা পেয়েছে। তবু উচ্ছ্বাসিত স্বপ্নিলকে বিশেষ থামাতে পারেনি। সে ইতিমধ্যে ঢোল ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। রাহিতার মা বাবাকেও তৎক্ষণাৎ ফোন দিয়ে বলেছে বাসায় মিষ্টি নিয়ে আসতে। রাহিতা আলগোছে স্বপ্নিলের পাগলামি দেখে হাসছে শুধু। কে বলবে একটা সময় এই মানুষটাই ওকে বউ হিসেবে মানতে চাইতো না, আর এখন পরিস্থিতি 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। সৃষ্টিকর্তার লীলা খেলা বড়ই অদ্ভুত। টিপ টিপ বৃষ্টি ভেজা পরিবেশ। শুক্রবার হওয়ায় বিকেলবেলা স্বপ্নিল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল একা একা। রাহিতা ঘুমোচ্ছে। প্রেগন্যান্সির 3 মাস পেরিয়েছে। এখন ঘুমটা অনেক বেড়ে গিয়েছে মেয়েটার। একটু পরপরই ঘুমোতে চায় শুধু। তাই স্বপ্নিল ওকে না উঠিয়ে একা একাই বৃষ্টি দেখতে মগ্ন। আনমনেই ভাবলো এ সময় একটা সিগারেট হলে মন্দ হতো না। পরক্ষণেই আবার নিজের প্রতি নিজেই রাগ হলো স্বপ্নিলের। আজকাল সে খুব একটা সিগারেট খায় না। রাহিতার পছন্দ না বিধায় ছেড়ে দিয়েছিল প্রায়। তার মাঝেও প্রেগনেন্ট হওয়ার পর থেকে একেবারেই হাত নেয় না বলতে গেলে। তাই এবারও নিজের চিন্তাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ভেজা মাটির গন্ধে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিল স্বপ্নিল। এমন সময় বাহুতে গরম কিছু ঠেকতেই চমকে ওঠে। চোখ খুলে পাশে তাকায় স্বপ্নিল। রাহিতা দাঁড়িয়ে আছে হাসি মুখে। ওর দুহাতে দুটো চায়ের কাপ। রাহিতাকে দেখে প্রথমে হাসলেও পরক্ষণে চা দেখে রেগে যায় স্বপ্নিল। আজকাল দিলারা বেগম ও স্বপ্নিল ওকে খুব একটা রান্নাঘরে যেতে দেন না।
এসব কাজের জন্য তো একদমই না। তবুও রাহিতা কখন যে উঠে চা বানাতে গেল স্বপ্নিল টেরই পেল না। চায়ের কাপ হাতে নিয়ে খানিকটা রাগ দেখিয়ে সে বলে ওঠে, চা বানাতে গেলে কেন তুমি? তোমার না পায়ে ব্যথা করছিল বললে সকালে, তবুও কেন রাহিতা? আমার এসব ভালো লাগে না একদম। স্বপ্নিলের রাগ দেখে রাহিতা হাসে, মিষ্টি কণ্ঠে বলে, আমি বানাইনি তো, রহিমা খালাকে যে বললাম তিনিই বানিয়ে দিলেন। আমি শুধু নিয়ে এলাম এই যা। আপনি একা একা বৃষ্টি দেখছিলেন যে, বোর হচ্ছিলেন নিশ্চয়ই, আমায় ডাকলেই পারতেন। রাহিতাকে চেয়ারে বসিয়ে ওর সামনে আরেকটা চেয়ার টেনে স্বপ্নিল বলে, তোমার শরীর ভালো না বলেই ডাকি। আমি বোর হচ্ছিলাম কে বললো তোমায়? আমি তো দাঁড়িয়ে থেকে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম এতক্ষণ। এবার তুমি এসেছো, বসে বসে তোমায় দেখবো। চোখ টিপে বলে স্বপ্নিল। ওর কথায় চোখ সরু করে ফেলে রাহিতা। ইদানিং ওর ওজন বেড়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়েছে, দেখতে গোলগাল লাগে। অথচ স্বপ্নিলের চোখে যেন রাহিতার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। সুযোগ পেলেই ওর গাল টেনে দিবে, নয়তো জাপটে ধরে চুমু খাবে। ওর হুটহাট এমন আক্রমণে রাহিতা মাঝে মধ্যে বিরক্ত হলেও স্বপ্নিলের হেলদোল নেই, সে নিজের মতোই আছে। চায়ে চুমুক দিতে দিতে রাহিতা হঠাৎ আবদার করলো, শুনুন না, বলো। গান শোনাবেন? এখন হঠাৎ গান শুনতে মন চাইলো যে তোমার? এত মনোরম পরিবেশ, বাইরে বৃষ্টি, বারান্দায় আমরা দুজন একা, হাতে চায়ের কাপ, সাথে একটা মধুর সঙ্গীত হলে আর কি লাগে। স্বপ্নিলের কথাগুলো বেশ পছন্দ হলো, তবে খানিকটা ভুল ধরার মতো করে রাহিতার পেটে হাত দিয়ে বলল, সব তো ঠিকই আছে, তবে আমরা দুজন একা, এটা তুমি কিভাবে বলতে পারলে রাহি? আমার পুচকোটাকে ভুলে গেলে? স্বপ্নিলের কথার ধরনে হেসে ফেলে রাহিতা। স্বপ্নিলের হাতের ওপর হাত রেখে বলল, আচ্ছা সরি, আপনার পুচকুকে ভুলিনি, সেও তার বাবার কণ্ঠে সুন্দর একটা গান শুনতে চায়। শোনাবেন না ওকে? আলবাত শোনাবো, শুরু করছি, দাঁড়াও একটু ভাবতে দাও কি গান গাওয়া যায়। ভাবুন, আমরা অনেক এক্সাইটেড। স্বপ্নিল খোলা গলায় সুর তুলল, অনবদ্য সঙ্গীতে চারপাশ মুখরিত হলো। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। রাহিতা মুগ্ধ নজরে শুনল। ওর মনে হলো গানটা যেন ওদের উদ্দেশ্যে করেই লেখা হয়েছিল। বাইরে বৃষ্টির বেগ বাড়ল, ভেজা মাটির গন্ধে চারদিক স্নিগ্ধ হলো। বারান্দায় এক কাপ চায়ের সাথে একটি সুখী দম্পতির মন বিনিময়ের গল্প পরিপূর্ণ হলো।